ঘুমন্ত অভিমন্যুর মুখে চুমু খেয়ে বিছানা থেকে উঠে যাচ্ছিলাম, হঠাৎ সে আমার হাত ধরে ফেলল, বলল, বুদি, থাকো, আমাকে একা রেখে যেজো না। গোয়ার একটি নির্জন বিচের কাছে, পালমের গাছের ছায়ায় একটি বাংলো আমরা। সমুদ্রের গর্জন আসছে দূর থেকে, বাতাসে লবণের গন্ধ। কোনোদিন ভাবিনি আমার দেওরের সাথে এভাবে একা থাকতে হবে। আমার নাম প্রীতি। বিয়ে হয়েছে ডায়মন্ড হারবারের ধনী ব্যবসায়ী অনির্বাণের সাথে। বিয়ের ৩ বছর পরেও আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছিলেন চিন্তা দূর করতে, মন ভালো রাখতে। তাই অনির্বাণ একটি ট্যুরের ব্যবস্থা করল গোয়ায়। যাওয়ার দিন হঠাৎ অনির্বাণের ফোন এলো, প্রীতি, আমি এখনই মুম্বাই যাচ্ছি, একটা জরুরি মিটিং আছে। তুমি যাও, অভিমন্যু তোমার সাথে যাচ্ছে। অভিমন্যু হল অনির্বাণের ছোট ভাই, যে বেঙ্গালুরুতে একটি স্টার্টআপে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসেছিল। প্রথমে যেতে চাইনি, কিন্তু অনির্বাণের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমরা গোয়া পৌঁছেছিলাম দুপুরে। একটি বাংলো ভাড়া নিয়েছিলাম আগে থেকেই, সমুদ্র সৈকতের খুব কাছে। বাংলোটি ছিল সুন্দর, একতলা, 2টি বেডরুম, একটি বড় লিভিং রুম এবং একটি ছোট্ট বাগান। বাংলোর পেছনে একটি প্রাইভেট সাঁতার কাটার পুকুরও ছিল। প্রথম দিন আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। অভিমন্যু বলল, বুদি, আজ মন খুলে আনন্দ করো। ভাবি হিসেবে তোমার সমস্ত দায়িত্ব আজকের দিনের জন্য ছুটি। আমরা সাঁতার কেটেছিলাম, সেলফি তুলেছিলাম, আর সন্ধ্যায় একটি সিফুড রেস্তোরাঁ ডিনার করেছিলাম। অভিমন্যু বেশ কয়েক গ্লাস বিয়ার খেয়েছিল। রাতে বাংলোতে ফিরে অভিমন্যু বলল, বুদি, আমার মাথা ঘুরছে, আমি একটু শুয়ে থাকি। সে তার বেডরুমে চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর অভিমন্যুর ঘরে উকি দিলাম দেখতে সে কেমন আছে। দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি অভিমন্যুর কপালে হাত রেখে দেখলাম জ্বর জ্বর ভাব। হয়তো অতিরিক্ত রোদে থাকার কারণে। তার মুখে একটা ছেলেমানুষী ভাব, যেন সে খুব নিরীহ। আমি আস্তে করে তার কপালে একটা চুমু দিলাম, যেমন করে একটি বোন তার ভাইকে স্নেহ করে। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ অভিমন্যু আমার হাত চেপে ধরল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার হাত ধরেছিল শক্ত করে। আমি ভয় পেয়ে গেলাম। অভিমন্যু ঘুমের ঘোরে বলে উঠল, বুদি, সাবধানে থাকবে, তারা আসছে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। সে আবার গভীর ঘুমে চলে গেল, আমার হাত ছেড়ে দিল। আমি ভাবলাম ও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল। আমি আমার ঘরে ফিরে এলাম। কিন্তু ঘুম আসছিল না। অভিমন্যুর কথাগুলো মনে পড়তে লাগল। তারা আসছে, কারা আসছে, কেন আসছে? অভিমন্যু কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল? সমুদ্রের গর্জন ক্রমশ বাড়ছিল। আকাশে মেঘের গর্জন। ঝড় আসছে বোধহয়। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। মেঘে ঢাকা আকাশ, পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে দেখা যাচ্ছে। দূরে সমুদ্রের কালো জল সাদা ফেনায় ঢাকা। আমি জানালা বন্ধ করে দিলাম। হঠাৎ একটা শব্দ হল। আমি সজাগ হয়ে উঠলাম। বাংলোর পেছনের দরজা খোলার শব্দ। আমি সাবধানে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। আস্তে করে দরজা খুলে বাইরে উকি দিলাম। কেউ নেই। হয়তো বাতাসের শব্দ শুনেছি। আমি রান্নাঘরে গেলাম এক গ্লাস জল খেতে। জল খাচ্ছি, হঠাৎ চোখ পড়ল জানালার দিকে। জানালার ওপারে অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার গ্লাস হাত থেকে পড়ে গেল, চূর্ণবিচূর্ণ হয়ে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎ জানালার বাইরের লোকটি আঙুল দিয়ে ঠোঁটে ইশারা করল, চুপ থাকতে। আমি কাঁপতে কাঁপতে পেছনে হাঁটছিলাম। লোকটি জানালা দিয়ে ভেতরে ঢুকতে শুরু করল। আমি এবার চিৎকার করব ভাবছি, তখনই লোকটি বলল, প্রীতি, চিৎকার করো না। চমকে উঠলাম। এ তো অনির্বাণের গলা। আমার স্বামী। অনির্বাণ, তুমি এভাবে এলে কেন? দরজা দিয়ে আসতে পারতে, আমি অবাক হয়ে বললাম। অনির্বাণ জানালা দিয়ে পুরোপুরি ভেতরে এলো। তার মুখে চিন্তার ছাপ। প্রীতি, আমাদের বিপদ। অভিমন্যু কোথায়? ঘুমাচ্ছে। কি হয়েছে? কি বিপদ? তাকে জাগাও। আমরা এখনই এখান থেকে যেতে হবে। আমি অভিমন্যুকে ডাকতে গেলাম। সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাকে নাড়া দিয়ে ডাকলাম, অভিমন্যু, ওঠো। দাদা এসেছে। অভিমন্যু ধরমট করে উঠে বসল। দাদা? কোথায়? রান্নাঘরে। আমরা রান্নাঘরে গেলাম। অনির্বাণ ফোনে কথা বলছিল, আমাদের দেখে ফোন রেখে দিল। অভিমন্যু, তোমার মোবাইল কোথায়? আমার ঘরে। সেটা এখানে নিয়ে এসো। আমরা এখনই রওনা দিচ্ছি। কোথায় যাব?
এমন রাতে আমি জিজ্ঞেস করলাম। ঠিক এই মুহূর্তে বলতে পারব না। প্রীতি, তোমার একটা ব্যাগে কিছু জামাকাপড় নাও। শীঘ্রই। আমি এবং অভিমন্যু দ্রুত প্রস্তুত হলাম। আমি একটা ছোট ব্যাগে কিছু জামাকাপড় নিলাম। অভিমন্যু তার ল্যাপটপ আর ফোন নিয়ে এল। অনির্বাণ জানালা দিয়ে বাইরে উকি দিচ্ছিল। অনির্বাণ, কি হয়েছে? বলবে তো, আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ আমার হাত ধরল। প্রীতি, আমি তোমাকে একটা গল্প বলিনি? আমার ব্যবসার লোকজন সবাই জানে না গি। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। কি গল্প? আমি শুধু রিয়েল এস্টেট ব্যবসা করি না, আমি গোয়েন্দা বিভাগের সাথে কাজ করি। কি? আমি এবং অভিমন্যু একসাথে বলে উঠলাম। হ্যাঁ, আমি গত 5 বছর ধরে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের খোঁজ করছি। এখন আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু তারা জেনে গেছে আমি কে। আমার জীবন বিপন্ন। আমার মাথা ঘুরছিল। আমার স্বামী একজন গোয়েন্দা? সে কখনো আমাকে বলেনি। তাহলে তুমি সত্যিই মুম্বাই যাওনি? না, আমি গোয়াই ছিলাম। তোমাদের নজরে রাখছিলাম। আমি জানতাম তারা আমার পরিবারকে টার্গেট করবে। কিন্তু কেন আমাদের গোয়ায় পাঠালে? এখানে আমার টিম আছে, তোমাদের সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা এখানেও এসে গেছে। অনির্বাণ জানালা দিয়ে আবার বাইরে তাকাল। চলো, এখন যেতে হবে। কোথায় যাব? অভিমন্যু জিজ্ঞেস করল। আমার এক বন্ধুর বাড়ি। সেখানে সুরক্ষিত থাকবে। আমরা বাংলোর পেছনের দরজা দিয়ে বের হলাম। বাইরে অন্ধকার, শুধু চাঁদের আলো। অনির্বাণ আমাদের একটি গাড়ির দিকে নিয়ে গেল, যেটি বাংলোর পেছনে পার্ক করা ছিল। আমরা গাড়িতে উঠলাম। অনির্বাণ ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট করতেই আমরা দেখলাম সামনে একটি গাড়ি এসে আমাদের পথ আটকে দিল। অনির্বাণ গাড়ি থামাল। শিট! তারা এসে গেছে, সে বিটবিট করল। দুটি লোক সেই গাড়ি থেকে নেমে আমাদের দিকে আসছিল। অনির্বাণ রিভার্স গিয়ার লাগাল, পেছনে গাড়ি নিতে শুরু করল। কিন্তু দেখলাম পেছনেও একটি গাড়ি এসে আমাদের ব্লক করেছে। আমরা ট্র্যাপ হয়ে গেছি। অনির্বাণ একটি বন্দুক বের করল ড্যাশবোর্ড থেকে। আমি এবং অভিমন্যু ভয়ে কাঠ হয়ে গেলাম। অনির্বাণ বলল, যখন বলবো রান, তোমরা দুজন গাড়ি থেকে নেমে পালং গাছের দিকে দৌড়াবে। সেখানে আমার লোকেরা অপেক্ষা করছে। আমরা মাথা নাড়লাম। দুজন লোক এবার আমাদের গাড়ির দরজার কাছে এসে গেছে। একজন অনির্বাণের দিকে বন্দুক তাক করেছে। অন্যজন আমার দরজার দিকে আসছে। অনির্বাণ হঠাৎ বলল, নাও, রান। অনির্বাণ তার দরজা খুলে গুলি চালাল। আমি আর অভিমন্যু আমাদের দরজা খুলে দৌড়ে পালালাম পালং গাছের দিকে। পেছনে গুলির শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু আমার হাত ধরে টানছিল, বুদি, দৌড়াও। আমরা পালং গাছের দিকে দৌড়াচ্ছিলাম। পেছন থেকে আরও গুলির শব্দ। আমি ফিরে তাকালাম। অনির্বাণ আমাদের পেছনে দৌড়াচ্ছিল। সেও গুলি চালাচ্ছিল। দুজন লোক আমাদের তাড়া করছিল। পালং গাছের কাছে পৌঁছে আমরা দেখলাম দুজন লোক উঠে এলো ঝোপ থেকে। অনির্বাণের লোক। তারা গুলি চালালো আমাদের পেছনে আসা লোকদের দিকে। এদিকে একজন বলল আমাদের। আমরা তাদের পেছনে দৌড়ালাম। তারা আমাদের একটি ছোট বোটের দিকে নিয়ে গেল, যেটি সমুদ্র সৈকতে ছিল। আমরা বোটে উঠলাম। অনির্বাণও উঠল। সবাই ঠিক আছে? অনির্বাণ জিজ্ঞেস করল হাঁপাতে হাঁপাতে। আমরা মাথা নাড়লাম। আমার সারা শরীর কাঁপছিল। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরল। বুদি, ভয় পেজো না। আমরা তোমার সাথে আছি। বোট স্টার্ট হল। আমরা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। পেছনে ফায়ারিং চলছিল। ওরা কারা? আমি জিজ্ঞেস করলাম অনির্বাণকে। ড্রাগন ট্রায়াড, একটি চাইনিজ মাফিয়া গ্রুপ। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের পাচার করে ভারতে এবং মধ্যপ্রাচ্যে নিয়ে যায়। আর তুমি ওদের ধরার চেষ্টা করছিলে? হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য। আমরা গত 5 বছর ধরে ওদের ট্র্যাক করছি। তুমি আমাকে কখনো বলনি। আমি অভিযোগের সুরে বললাম। তোমাকে বিপদে ফেলতে চাইনি, প্রীতি। ওরা খুব বিপজ্জনক। অভিমন্যু অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি জানতে আমি স্টার্টআপে কাজ করি না? অনির্বাণ হাসল। হ্যাঁ, জানতাম। তুমিও আমাদের সাথে কাজ করো।
আমি অবাক হয়ে অভিমন্যুর দিকে তাকালাম। সেও গোয়েন্দা? আমি সাইবার সিকিউরিটি বিভাগে কাজ করি, অভিমন্যু বলল। আমি ওদের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করি গিয়ে। আমি ছিলাম একমাত্র ব্যক্তি যে কিছুই জানত না। আমি নিজেকে বোকা মনে করলাম। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। পানাজি। সেখানে আমাদের একটি সেফ হাউস আছে, অনির্বাণ বলল। বোট সমুদ্রের মাঝে চলছিল। চারদিকে অন্ধকার। শুধু চাঁদের আলো। আমি অনির্বাণের হাত ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। সে আমার হাতে চাপ দিল। দুঃখিত তোমাকে এই বিপদে ফেলার জন্য গু। আমি তোমার স্ত্রী। তোমার বিপদ আমারও বিপদ গু। অনির্বাণ আমার দিকে তাকিয়ে হাসল। তারপর হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। সে পেছনে তাকাল। ওহ নো! ওরা আসছে। আমরা সবাই ফিরে তাকালাম। একটি স্পিড বোট আমাদের পেছনে আসছিল। ফাস্টার! অনির্বাণ চিৎকার করে বলল আমাদের বোটের ড্রাইভারকে। আমাদের বোটের গতি বাড়ল। কিন্তু পেছনের স্পিড বোট আরও দ্রুত এগিয়ে আসছিল। ওরা আমাদের ধরে ফেলবে, অভিমন্যু বলল। অনির্বাণের সাথে যে দুজন লোক ছিল তারা বন্দুক বের করল। অনির্বাণও তার বন্দুক বের করল। প্রীতি, তুমি আর অভিমন্যু বোটের নিচে লুকাও। আমরা বোটের নিচে লুকিয়ে পড়লাম। গুলির শব্দ শুরু হল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরেছিল। গুলির শব্দ আরও জোরে হতে লাগল। হঠাৎ আমাদের বোট জোরে একটা ধাক্কা খেল। আমি চিৎকার করে উঠলাম। আমাদের বোট টলমল করছিল। আরেকটা ধাক্কা। স্পিড বোট আমাদের বোটে ধাক্কা দিচ্ছিল। জাম্প! বোট থেকে লাফিয়ে পড়ো, অনির্বাণ চিৎকার করে বলল। আমরা বোট থেকে লাফিয়ে পড়লাম সমুদ্রের জলে। ঠান্ডা জলে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি সাঁতার কাটার চেষ্টা করছিলাম। অনির্বাণ আমার কাছে এসে আমাকে ধরে রাখল। আমার সাথে থাকো। আমরা জলের নিচে ডুবে গেলাম। উপরে গুলির শব্দ চলছিল। আমরা কিছুক্ষণ জলের নিচে থাকলাম, তারপর উপরে উঠলাম শ্বাস নিতে। আমাদের বোট বলছিল। স্পিড বোট এখনও ছিল, লোকজন গুলি চালাচ্ছিল আমাদের বোটের দিকে। ওরা আমাদের দেখেনি, অনির্বাণ বলল। চলো সাঁতরে পালাই। আমরা সাঁতার কাটতে শুরু করলাম। অভিমন্যু আমাদের পাশেই ছিল। সমুদ্রের জল ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। আমরা কোথায় যাচ্ছি জানতাম না, শুধু সাঁতরে যাচ্ছিলাম স্পিড বোট থেকে দূরে। কিছুক্ষণ পর আমরা দেখলাম সামনে একটি ছোট দ্বীপ। ওখানে যাই, অনির্বাণ বলল। আমরা সাঁতরে দ্বীপে পৌঁছলাম। উঠে এসে বালির উপর শুয়ে পড়লাম, হাঁপাতে হাঁপাতে। আমার সারা শরীর ক্লান্ত। অনির্বাণ উঠে বসল, চারদিকে তাকাতে লাগল। এটা বেটাগল আইল্যান্ড, সে বলল। গোয়ার একটি অজানা দ্বীপ। পর্যটকরা এখানে আসে না গি। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সাথী রাজীবের সাথে যোগাযোগ করতে হবে। সে পানাজিতে আমাদের জন্য অপেক্ষা করছে। অনির্বাণ তার পকেট হাত ডাল। শিট! আমার ফোন নেই। আমার ফোনও সব ভিজে গেছে, অভিমন্যু বলল। আমরা ভিজে ছিলাম পুরোপুরি। শীতে কাঁপছিলাম। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল গরম করতে। চলো দ্বীপের ভেতরে যাই, সে বলল। সকাল পর্যন্ত এখানে থাকতে হবে। তারপর আবার সাঁতরে যাওয়া যাবে। আমরা উঠে দ্বীপের ভেতরে হাঁটতে শুরু করলাম। দ্বীপটি ছোট, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। আমরা একটা গাছের নিচে বসে পড়লাম। কাঁপুনি বন্ধ হচ্ছিল না। অনির্বাণ আর অভিমন্যু দুজনেই আমাকে মাঝখানে রেখে বসেছিল, যাতে আমি গরম থাকি। অনির্বাণ, তুমি আমাকে কখনো বলনি তুমি একজন গোয়েন্দা, আমি বললাম। তোমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম গ। কিন্তু এখন আমি সুরক্ষিত নেই গ। দুঃখিত, প্রীতি। আমি কখনো চাইনি যে তুমি এমন বিপদে পড়ো। আমরা চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ পর অনির্বাণ বলল, আমরা ওদের ট্র্যাক করছিলাম মাসের পর মাস। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের ক্যারিবিয়ানে পাচার করে। ওদের রিং লিডার হচ্ছে লি জিয়ানবাও, একজন চীনা মাফিয়া। আমরা তাকে ধরতে চাই। সে গোয়ায় আসছে কাল। আমরা প্ল্যান করেছিলাম তাকে ধরার। কিন্তু ওরা তোমাকে আগেই ধরে ফেলেছে, অভিমন্যু বলল। হ্যাঁ। আমাদের দলে কেউ একজন ট্রেইটর আছে। ওদের সব খবর দিয়েছে গু। আমরা আবার চুপ হয়ে গেলাম। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। ক্লান্তি আর তন্দ্রায় আমি ঘুমিয়ে পড়লাম।
জেগে উঠলাম সূর্যের আলো চোখে লাগায়। সকাল হয়ে গেছে। আমি অনির্বাণের বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। অভিমন্যু আমাদের পাশেই শুয়েছিল। ঘুম ভাঙল, অনির্বাণ জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। এখন কি করব? অভিমন্যুকে জাগাই। আমাদের পানাজি যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা অভিমন্যুকে জাগালাম। আমাদের জামাকাপড় এখনও পুরোপুরি শুকায়নি। প্রথমে কিছু খেতে হবে, অনির্বাণ বলল। দেখি এই দ্বীপে কোনো ফলটল পাওয়া যায় কিনা। অনির্বাণ উঠে গেল কিছু ফল খুঁজতে। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। বুদি, তুমি ঠিক আছো? অভিমন্যু জিজ্ঞেস করল। হ্যাঁ, ঠিক আছি। তুমি বলনি কেন যে তুমি গোয়েন্দা? দাদা বলতে বারণ করেছিল। আমি মাত্র 1 বছর আগে জয়েন করেছি। অনির্বাণ কিছু নারকেল আর কলা নিয়ে ফিরে এলো। আমরা খেলাম, তারপর সাগরের দিকে রওনা দিলাম। আমরা এখান থেকে কেকে দ্বীপে যাব। সেখানে বোট পাওয়া যাবে, অনির্বাণ বলল। আমরা সাঁতরে রওনা দিলাম। এবার সাঁতরানো কিছুটা সহজ লাগছিল। সমুদ্র শান্ত ছিল। আমরা প্রায় আধা ঘন্টা সাঁতরে কেকে দ্বীপে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমরা দেখলাম কয়েকটি বোট ভাঙা অবস্থায় পড়ে আছে। ওগুলো ব্যবহার করা যাবে কি? আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ বোটগুলো পরীক্ষা করল। এটা ব্যবহার করা যাবে, সে বলল একটি ছোট বোট দেখিয়ে। কিন্তু এর ইঞ্জিন নেই। দাঁড় দিয়ে চালাতে হবে। আমরা বোটটি সমুদ্রে নামালাম। অনির্বাণ আর অভিমন্যু দাঁড় দিয়ে বোট চালাতে লাগল। আমি বসে রইলাম। আমাদের পানাজি পৌঁছতে কতক্ষণ লাগবে? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 2 ঘন্টা। আমরা আগে বাস্কট বিচে যাব। সেখান থেকে পানাজি। অনির্বাণ বলল। আমরা বাস্কট বিচের দিকে এগিয়ে চললাম। সূর্য মাথার উপরে উঠে আসছিল। গরম লাগছিল। দূরে আমরা দেখলাম একটি বড় যাচ্চট আসছে আমাদের দিকে। অনির্বাণ সতর্ক হয়ে উঠল। দেখি ওটা কার? যাচ্চট আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। আমরা বসে অপেক্ষা করলাম। যাচ্চট আমাদের কাছে এসে থামল। একজন ভারতীয় পুরুষ উকি দিল যাচ্চট থেকে। অনির্বাণ। রাজীব, অনির্বাণ বলল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাজীব অনির্বাণের সাথী। আমরা যাচ্চটে উঠলাম। আমরা তোমাদের খুঁজে পাইনি, রাজীব বলল। তোমার ফোনে কল করছিলাম। আমরা সমুদ্রে লাফিয়ে পড়েছিলাম। ফোন সব নষ্ট হয়ে গেছে। অনির্বাণ পরিচয় করিয়ে দিল। এ আমার স্ত্রী প্রীতি, আর আমার ভাই অভিমন্যু। আমরা যাচ্চটের ভেতরে গেলাম। রাজীব আমাদের শুকনো কাপড় আর খাবার দিল। আমি ক্লান্ত ছিলাম, তাই একটি কেবিনে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। অনির্বাণ এসে আমাকে জাগাল। প্রীতি, আমরা পানাজিতে পৌঁছে গেছি। আমি উঠে তাকালাম জানালা দিয়ে। আমরা পানাজি পোর্টে এসে পৌঁছেছি। আমরা যাচ্চট থেকে নেমে একটি গাড়িতে উঠলাম। রাজীব ড্রাইভ করছিল। আমরা পানাজি শহরের দিকে রওনা দিলাম। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সেফ হাউসে, অনির্বাণ বলল। তুমি বিশ্রাম নেবে সেখানে গিয়ে? আমরা পানাজি শহর ছাড়িয়ে একটি পাহাড়ি এলাকায় এলাম। সেখানে একটি বড় বাড়ি। রাজীব গাড়ি থামাল। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরে আমি দেখলাম আরও কয়েকজন লোক। অনির্বাণ পরিচয় করিয়ে দিল, এরা আমার টিম। আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হল। একটি বিছানা, পোশাক এবং খাবার ছিল সেখানে। আমি গোসল করলাম, পোশাক পরলাম এবং খাবার খেলাম। তারপর শুয়ে পড়লাম বিছানা। আমি ক্লান্ত ছিলাম। কয়েক ঘন্টা পর অনির্বাণ ঘরে এলো। কেমন আছো? ভালো, আমি বললাম। কি হচ্ছে? আমরা লি জিয়ানবাওকে ধরার প্ল্যান করছি। আমাদের ইনফরমেশন অনুযায়ী সে আজ রাতে মাম্বা নাইট ক্লাবে আসবে। ওখানে গিয়ে তাকে ধরবে? হ্যাঁ। আমাদের টিম রেডি। তবে আমাদের মধ্যে যে ট্রেইটর আছে সে এখনও সক্রিয়। আমরা সাবধানে আগাচ্ছি। আমি অনির্বাণের হাত ধরলাম। তুমি সাবধানে থেকো। তুমি এখানে থাকবে। রাজীব তোমাদের দেখাশোনা করবে। অনির্বাণ চলে যাবার পর আমি ঘর থেকে বেরিয়ে অভিমন্যুকে খুঁজতে লাগলাম। তাকে পেলাম একটি কম্পিউটার রুমে। অভিমন্যু, তুমি কি করছো? আমি ড্রাগন ট্রায়েডের কমিউনিকেশন হ্যাক করার চেষ্টা করছি। ওদের প্ল্যান জানার চেষ্টা করছি। আমি অভিমন্যুর পাশে বসে পড়লাম। অনির্বাণ মাম্বা নাইট ক্লাবে যাচ্ছে। হ্যাঁ, সেই প্ল্যান।
হঠাৎ অভিমন্যু লাফিয়ে উঠল। ওহ নো! কি হয়েছে? আমি ওদের মেসেজিং সিস্টেম হ্যাক করলাম। ওরা জানে দাদা আসছে। ওরা ওকে ধরার প্ল্যান করছে। আমি ভয় পেয়ে গেলাম। কি করব এখন? আমাদের দাদাকে সতর্ক করতে হবে। কিন্তু সে ফোন রিসিভ করছে না। গিয়ে অভিমন্যু ফোন করার চেষ্টা করছিল। আমরা ওখানে যেতে পারি, আমি বললাম। খুব বিপজ্জনক হবে। কিন্তু অনির্বাণ বিপদে। অভিমন্যু ভাবল কিছুক্ষণ। ঠিক আছে। আমি রাজীবকে বলে মাম্বা নাইট ক্লাবে যাই। তুমি এখানে থাকো। না, আমি তোমার সাথে যাব। অভিমন্যু দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। চলো। আমরা রাজীবকে খুঁজতে লাগলাম। তাকে পেলাম বাইরে, গাড়ির কাছে। রাজীব, আমাদের মাম্বা নাইট ক্লাবে যেতে হবে। অনির্বাণ বিপদে। অভিমন্যু বলল। কি বিপদ? রাজীব জিজ্ঞেস করল। ড্রাগন ট্রায়াড জানে অনির্বাণ আসছে। ওরা ওকে ধরার প্ল্যান করছে। আমার ওকে সতর্ক করতে হবে। রাজীব গাড়ির চাবি হাতে নিল। চলো যাই। আমরা গাড়িতে উঠলাম। রাজীব ড্রাইভ করতে লাগল। মাম্বা নাইট ক্লাবে যেতে প্রায় ৩০ মিনিট লাগবে। পথে অভিমন্যু আমাকে বলল, বুদি, আমরা নাইট ক্লাবে পৌঁছালে তুমি বাইরে থাকবে। আমি ভেতরে গিয়ে দাদাকে খুঁজব। ঠিক আছে, আমি মাথা নাড়লাম। তুমি সাবধানে থেকো। আমরা ড্রাইভ করতে লাগলাম। হঠাৎ অভিমন্যু চমকে উঠল। রাজীব, এটা তো মাম্বার রাস্তা নয়। আমি তাকালাম বাইরে। আমরা শহর ছেড়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। রাজীব হাসল। অভিমন্যু, তুমি সত্যিই চালাক। তুমি হ্যাক করে আমাদের প্ল্যান জেনে গেছ। অভিমন্যু আর আমি ভয়ে জমে গেলাম। রাজীব, সেই ট্রেইটর। রাজীব একটা বন্দুক বের করল। চুপ করে বসে থাকো দুজন। আমরা ভয়ে চুপ করে বসে রইলাম। গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তুমি ড্রাগন ট্রায়াডের লোক? অভিমন্যু জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ওদের লিয়াজন অফিসার। গত ২ বছর ধরে। কেন? টাকার জন্য? অভিমন্যু জিজ্ঞেস করল, গলায় ঘৃণা নিয়ে। টাকা, পাওয়ার আর ভয়। লিজিয়ানবাও আমাকে সব দিয়েছে। অনির্বাণের চেয়ে অনেক বেশি। আমরা আরও জঙ্গলের গভীরে যাচ্ছিলাম। রাত নামছিল ধীরে ধীরে। ভয়ে আমার শরীর কাঁপছিল। তুমি অনির্বাণকে ধরেছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। ওকে ধরা হয়েছে মাম্বা নাইট ক্লাবে যাওয়ার পথে। এখন লিজিয়ানবাও ওর সাথে কথা বলছে। লিজিয়ানবাও কোথায়? অভিমন্যু জিজ্ঞেস করল। সেখানেই যেখানে আমরা যাচ্ছি। একটি পুরানো ক্যাসল। দুর্ভেদ্য। সেখানে লিজিয়ানবাও তার অপারেশন চালায়। আমরা আরও ১০ মিনিট ড্রাইভ করলাম। তারপর গাড়ি থামল একটি পুরানো ক্যাসলের সামনে। ক্যাসলটি পাহাড়ের উপরে, চারদিকে জঙ্গল। নামো, রাজীব বন্দুক তাক করে বলল। আমরা গাড়ি থেকে নামলাম। রাজীব আমাদের ক্যাসলের দিকে ধাক্কা দিয়ে নিয়ে চলল। আমার পায়ে ভয়ে বল ছিল না। ক্যাসলের ভেতরে আমরা দেখলাম কয়েকজন চীনা লোক বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে। ড্রাগন ট্রায়াডের সদস্য। রাজীব আমাদের নিয়ে গেল ক্যাসলের একটি বড় হল রুমে। সেখানে একটি বড় টেবিলের সামনে বসেছিল একজন চীনা ব্যক্তি। তার পাশে দাঁড়িয়ে ছিল আরও কয়েকজন গার্ড। আর টেবিলের সামনে একটি চেয়ারে বাঁধা অবস্থায় বসেছিল অনির্বাণ। তার মুখে রক্ত। অনির্বাণ! আমি চিৎকার করে উঠলাম। অনির্বাণ আমাদের দিকে তাকাল। তার চোখে ভয় ফুটে উঠল। প্রীতি! অভিমন্যু! তোমরা এখানে কেন? ওদের ধরে নিয়ে এসেছি, রাজীব বলল চীনা ব্যক্তির দিকে তাকিয়ে। চীনা ব্যক্তি উঠে দাঁড়াল। স্বাগতম। আমি লিজিয়ানবাও। তার হিন্দি নিখুঁত ছিল। আমরা ভয়ে দাঁড়িয়ে রইলাম। লিজিয়ানবাও আমাদের দিকে এগিয়ে এল। তোমরা অনির্বাণের পরিবার। ভালো। এখন তাকে আমাদের কথা শুনতে হবে। লিজিয়ানবাও অনির্বাণের দিকে ফিরল। দেখো, তোমার স্ত্রী এবং ভাই এখানে। এখন আমার কথা শোনো। আমাকে বলো, কোনো গোয়েন্দা আমার পেছনে লেগে আছে? ওদের নাম, ঠিকানা, সবকিছু। অনির্বাণ জবাব দিল না। লিজিয়ানবাও হাসল। ঠিক আছে। তাহলে আমি তোমার স্ত্রীকে একটু জিজ্ঞাসাবাদ করি। দেখি সে কতটা কষ্ট সহ্য করতে পারে। না! অনির্বাণ চিৎকার করে উঠল। ওদের কিছু করো না।
আমি সব বলছি লি জিয়ানবাও হাসল। এটাই চাইছিলাম ঘে। হঠাৎ একটা জোরে শব্দ হল। ক্যাসলের দরজা ভেঙে পড়ল। আমরা সবাই চমকে উঠলাম। গার্ডরা দৌড়ে গেল দরজার দিকে। কি হচ্ছে? লি জিয়ানবাও চিৎকার করে উঠল। গুলির শব্দ আসতে লাগল বাইরে থেকে। আমরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ হোলরুমের দরজা ভেঙে পড়ল। কয়েকজন লোক ঢুকে পড়ল বন্দুক হাতে। পুলিশ! কেউ নড়বে না, একজন চিৎকার করে বলল। লি জিয়ানবাও বন্দুক বের করল। একজন পুলিশ অফিসার তাকে লক্ষ্য করে গুলি করল। লি জিয়ানবাও মাটিতে পড়ে গেল। তার বুক থেকে রক্ত বের হচ্ছিল। পুলিশ অফিসাররা সব গার্ডকে ধরে ফেলল। রাজীবও ধরা পড়ল। আমি দৌড়ে গেল।